বছরের শুরুতেই জোর ঝটকা খেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে আসলেন মৌসম নূর। গনি খান চৌধুরীর পরিবারের এই সদস্যা একটা সময় কংগ্রেসের সেখানকার এমপি ছিলেন। পরবর্তীকালে কংগ্রেসের ক্ষমতা কমে যাওয়াতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফের তৃণমূল কংগ্রেস থেকে আবার কেন কংগ্রেসে তিনি ফিরে আসলেন, সেটা এখন সবথেকে বড় চর্চা। তাহলে কি এই সুযোগ সন্ধানী রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কি কোথাও পরিবর্তনের আশঙ্কা করছেন? তারা কি কোথাও মনে করছে যে তৃণমূল কংগ্রেস আর তাদের কাছে নিশ্চিত কোনো দুর্গ না? এটা কিন্তু ভাবিয়ে তুলছে। ইতিমধ্যেই মালদহ এবং মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। কার্যত তৃণমূল কংগ্রেস দুটো ভাগ হয়ে গিয়েছে। বেশ কিছু পুরনো কংগ্রেসই তারা কংগ্রেসে ফেরার জন্য পা বাড়িয়ে রয়েছেন। অনেকে ইতিমধ্যেই কংগ্রেসে প্রায় চলে গেছেন। এছাড়াও আরও কয়েকজন আছেন যারা হুমায়ুন কবিরের নতুন দল সেখানটায় যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন। এর সঙ্গে রয়েছে আসাদুদ্দিন ওয়াইসির মিম। ফলে মুসলিম অধ্যুষিত এই দুটো জেলা, যে জেলায় 34টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় সিংহভাগ আসন দখল করেছিল, সেই জায়গায় একটা বড়সড় ধস নামতে চলেছে। যদিও এই মালদা এবং মুর্শিদাবাদ নিয়ে আগেই এই বাংলার খবরে আমরা আলোচনা করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের বড় ধস নামবে এই দুটো জেলাতে। কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব এবং কংগ্রেসের সঙ্গে যদি জোট না করে, পাশাপাশি যেভাবে কংগ্রেসকে এখানটায় শক্তিহীন করে দেওয়া হয়েছে, এই সবটা মিলিয়ে সামান্য যদি কোনো পরিবর্তনের আভাস পেয়ে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস থেকে ইঁদুরের মতো লাফিয়ে লাফিয়ে সব কংগ্রেস বা অন্যান্য দলে তারা যোগদান করবে। এটার বলার অপেক্ষা রাখে না। যদিও নতুন বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী বললেও ভুল হবে, কারণ তিনি যেভাবে নিরাপত্তা পান তাতে মুখ্যমন্ত্রীকেও ছাপিয়ে যাচ্ছেন এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আবার 1 মাসব্যাপী জেলা সফরে বেরিয়েছেন। বিভিন্ন জায়গায় তিনি সভা করছেন, আর সেই সভা তাক লাগানোর মতো। কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে তার এক একটি সভার পেছনে। এখন নতুনভাবে আবার শুরু হয়েছে র্যাম্প কালচার। অর্থাৎ রাজনীতিতে তো নতুনত্ব বটে, এমনকি রাজনৈতিক প্রচারেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন সংস্কৃতি তৈরি করেছেন। তার নাম র্যাম্প সংস্কৃতি বা র্যাম্প কালচার। গোটা মাঠ জুড়ে র্যাম্প করা থাকবে এবং তিনি সেই র্যাম্প দিয়ে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে যাবেন। তার পেছনে পেছনে নিরাপত্তা রক্ষীরাও যাবেন। সমস্ত মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবেন এবং যথারীতি পশ্চিমবঙ্গের মানুষকে নতুন দিশা, নতুন কিছু আলো দেখানোর চেষ্টা করবেন। রাজনীতির অঙ্ক বা রাজনীতির হিসাব, সেই অঙ্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ঠিকঠাকই করছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি আরও একবার তৃণমূল কংগ্রেসকে 2026-এ ক্ষমতার আসনে বসাবে? এর জবাব পেতে গেলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যেই বেশ কিছু পরিবর্তন ঘটে গেছে, যেটা প্রথমেই বললাম যে মৌসম নূর তিনি মালদহতে কংগ্রেসে যোগদান করেছেন তৃণমূল ছেড়ে। অন্যদিকে পশ্চিমবঙ্গের
সবথেকে শক্তিশালী বিরোধী দল বিজেপিতে আবার কামব্যাক করেছেন দিলীপ ঘোষ। শুভেন্দুর সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, অভিমানী দিলীপ ঘোষ প্রায় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন, কিন্তু বাংলাকে দখল করতে গেলে, বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে বিজেপির প্রত্যেকটি শক্তিকে, যার যেখানে যতটুকু শক্তি আছে সেই শক্তিকে একত্রিত করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা একটা রণকৌশল, আর এই রণকৌশলের দিল্লির চাণক্য যাকে বলা হয় বিজেপির অন্দরে, অমিত শাহ, তিনি নিজে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছেন। তার অভিমান, তার ক্ষোভ, তার অভিযোগ সমস্ত তিনি মন দিয়ে শুনেছেন এবং পূর্ণ মর্যাদায় আবার তাকে ফিরিয়ে দিয়েছেন তার যে প্রাপ্য সম্মান বা পদ সেখানে। যদিও সাংগঠনিক পদে এখনো পর্যন্ত দিলীপ ঘোষ কোথাও নেই, কিন্তু এই নির্বাচনে তার যে একটা মুখ্য ভূমিকা থাকবে কথা বলার আর অপেক্ষা রাখে না। এই বাংলা খবরে আমরা এটা আগেও বলেছিলাম, এই মুহূর্তে বঙ্গ বিজেপির চার মাথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ যদি একসাথে লড়াই করে, সমস্ত ভেদাভেদ ভুলে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে, মান অভিমান ভুলে, তাহলে তৃণমূল কংগ্রেসকে বেগ পেতে হবে। অ্যান্টি ইনকামবেন্সি ভোট অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী ভোট তৃণমূল কংগ্রেসের প্রচণ্ড হারে বেড়েছে। রাস্তাঘাটে বেরোলে বা বিভিন্ন জায়গায় কান পাতলে, এমনকি তৃণমূলের নিচুতলা কর্মীদের মধ্যেও একটা বিরক্তির ছাপ বা তৃণমূলের প্রতি একটা অসহিষ্ণুতা লক্ষ্য করা যাচ্ছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার ফলে স্থানীয় নেতাদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার এবং তার সঙ্গে যুক্ত হয়েছে লাগাম ছাড়া দুর্নীতি মানুষকে তিতি বিরক্ত করে দিয়েছেন। টাকা ছাড়া পশ্চিমবঙ্গে এখন কোনো সরকারি কাজ হবে না, এটা মানুষ বুঝে গিয়েছে। ফলে দুর্নীতিগ্রস্ত এই দল যদি আবার ক্ষমতায় আসে, তাহলে যে সামান্য জায়গা মানুষের জন্য ফাঁকা ছিল সেই জায়গাটুকুও এরা ভরাট করে দেবে, এরকমটাই ভাবছেন মানুষ। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই চাইছে পরিবর্তনটা দরকার। কিন্তু পরিবর্তন চাইলেই তো হবে না, পরিবর্তিত হলে কোন দল ক্ষমতায় আসবে, কতটা তাদের গ্রহণযোগ্যতা, তাদের মাথা কে হবে, ইত্যাদি নানা প্রশ্নও চলে আসছে। কিন্তু প্রধান এই বিরোধী দল বিজেপির একটি তাদের পরম্পরা বা সংস্কৃতি যে আগে ভাগে তারা কাউকেই মুখ্যমন্ত্রীর পদে তারা বা মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তারা সামনে রাখেন না। নির্বাচনে জয়লাভ করার পর তারপর তারা মুখ্যমন্ত্রী পদে কে হবেন বা মুখ্যমন্ত্রী কে হবেন সেটা দিল্লি থেকে বসে ঠিক করে। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এক্সপেকটেশনের বাইরে গিয়ে হঠাৎ বড় কোনো পদে বসিয়ে দিয়েছেন আনকোড়া মুখকে। একেবারে হাতের সামনে ঘটনা, যেটা বিজেপির সভাপতি, সর্বভারতীয় সভাপতি পদে হঠাৎ নিতিন নবীনকে বসিয়ে দেওয়া হলো। এটা তো ঘটনা যে এখানে কোনো পরিবারতন্ত্র বিজেপিতে চলে না। এখনো পর্যন্ত দেখা যায়নি যে বাবা, ছেলে বা তার ভাইপো, ভাইজি কেউ না কেউ হঠাৎ সেই পদ ধরে কোনো রকম রাজনৈতিক তাদের ক্রিয়াকলাপ, কার্যকলাপ বা অভিজ্ঞতা ছাড়াই তাদেরকে বসিয়ে দিয়েছে। এটা বিজেপিতে হয়নি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী যখন বসানো হলো তখনও ঠিক একই ব্যাপার, এবং সবথেকে বড় দিল্লিতে রেখা গুপ্তকে যেভাবে সবার অলক্ষ্যে মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো, তারপরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবে এই প্রশ্নটা তোলা অবান্তর বলেই মনে করা হচ্ছে। বিজেপির কাছে মুখ্যমন্ত্রী কে হবে এটা বড় বিষয় নয়, তার কারণ তারা জানে যে তাদের চালিকা শক্তি দিল্লি থেকে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছেন ততদিন তো তিনি
মাথার উপরে থাকবেনই। এছাড়াও অমিত শাহ থেকে শুরু করে এবং সর্বোপরি আরএসএসের মোহন ভাগবত প্রধান যেই থাক না কেন, একদিন তো সবাইকে সরতেই হবে। এরা মূলত চালনা করবে ওই রাজ্যের তাদের পলিসি কি তৈরি হবে, আর সেই হিসাবে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে এ নিয়ে এখন বিজেপি কর্মীদের ভাবতে বারণ করেছেন তাদের শীর্ষ নেতৃত্বরা। সভা সমিতিতে বারবার করে বলছেন আগে জয়, আগে বাংলা দখল, তারপর মুখ্যমন্ত্রী কে হবে সেটা পরে ঠিক করা হবে। কে কোথায় কবে কি করেছিল, কি কার কি ভুল, সব কিছু ভুলে যেতে হবে। একটাই শুধু লক্ষ্য, অর্জুনের পাখির চোখের মতো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হারানো। পাশাপাশি মুসলিম সংগঠনের মধ্যে একদিকে যেমন কবিরের অর্থাৎ হুমায়ুন কবিরের দল, পাশাপাশি আসাদুদ্দিন ওয়াইসির মিম তো আছেন, এবং আইএসএফ তারাও একটা বড় পথের কাঁটা। ফলে যেটা দেখা যাচ্ছে 2024-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল তারা জয়ের জন্য ঝাঁপাবে বা তৃণমূল কংগ্রেসকে হারাবে বলে তারা বদ্ধপরিকর। এখন এই জোট না হলে যদি ভোট ভাগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তৃণমূলের পোয়া 12, আর এটাই তৃণমূল চাইবে যে তাদের বিরুদ্ধে যেন পশ্চিমবঙ্গে কোথাও কোনো জোট না হয়। বিজেপি তাদের এনডিএ জোট, এই এনডিএ জোট পশ্চিমবঙ্গে কতটুক সফল হবে বলা মুশকিল, কারণ বিজেপি একাই লড়বে। কিন্তু কংগ্রেস, সিপিএম, আইএসএফ সহ অন্যান্য বেশ কয়েকটা মুসলিম সংগঠন, আমরা মনে করছি যে ভোটের আগে আরও 2-1টি মুসলিম সংগঠন তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যাদের মূল কাজই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সেটাকে ভেঙে দিয়ে, তাকে কমজোরি করে দিয়ে তৃণমূলকে হারানো। এখন এই ট্রেন্ডটা উঠেছে যে তৃণমূলকে হারাতে হবে, আর সেই ট্রেন্ডের এই বছরের শুরুতেই যেভাবে মৌসম নূর তৃণমূল ছেড়ে তিনি এখন এই মুহূর্তে রাজ্যসভার সদস্য, সেই জায়গা থেকে কংগ্রেসে ফিরে আসলেন, এবং যেভাবে তৃণমূলের মধ্যে মালদা এবং মুর্শিদাবাদে একেবারে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তারা মুখ খুলছে, তাতে কোথাও যেন একটা মনে হচ্ছে যে তৃণমূলের এই বছরটা সম্ভবত খুব একটা ভালো যাবে না। তবে মাথার উপরে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, যা রাজনৈতিক বুদ্ধি বা তীক্ষ্ণতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এক বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে যা বোঝায় মমতা ব্যানার্জি, সে বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নেতৃত্বে এবং তার বুদ্ধিতে 2026-এ ফের যদি সিংহাসন মসনদ দখল করতে পারে তাহলে আগামী আরও বেশ কয়েকটা বছর তৃণমূল কংগ্রেস তাদের আসন যে কেউ টলাতে পারবে না, এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে মর্নিং শোটা দিনের শুরুতেই বোঝা যায়। ফলে যদি সেই আপ্তবাক্য মাথায় রেখে আমরা দেখি তাহলে তৃণমূল কংগ্রেসের এই বছরের শুরুতে যেভাবে ধাক্কা খেলো, এরা কিন্তু খুব ভালো একটা লক্ষণ না বলেই আমাদের মনে হচ্ছে। নতুন বছর, সবাই ভালো থাকবেন, নমস্কার।